সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের ইতিহাসে কিছু সময় আসে যখন একটি মানুষের জীবন কেবল ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকে না, বরং সেই মানুষটি পরিণত হয় একটি যুগের প্রতীকে, একটি রাজনৈতিক অভিঘাতে, একটি সাংস্কৃতিক লড়াইয়ের মুখে দাঁড়িয়ে থাকা সাহসী অবস্থানে। ওসমান হাদি তেমনই এক নাম, যাকে ঘিরে আবর্তিত হচ্ছে জুলাই বিপ্লব, পরবর্তী বাংলাদেশের গভীর রাজনৈতিক টানাপোড়েন, সাংস্কৃতিক সংঘাত, ক্ষমতার পুনর্বিন্যাস এবং বহিরাগত আধিপত্যের বিরুদ্ধে আত্মপরিচয়ের লড়াই। হাদির উপর সংঘটিত প্রাণঘাতী হামলা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা যা রাষ্ট্র, সমাজ ও ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ার দিকে তাকিয়ে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। জুলাই বিপ্লবের রুহানি সন্তান শরীফ ওসমান হাদিকে নিয়ে মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ডক্টর মাহমুদুর রহমান লিখেছেন, হাদির সঙ্গে প্রথম পরিচয় ভার্চুয়াল পরিসরে হলেও তার রাজনৈতিক ও নৈতিক অবস্থান দ্রুতই স্পষ্ট হয়ে ওঠে। তুরস্কে নির্বাসিত জীবনে বসে যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা ঘনিয়ে আসছিল, তখন ঢাকায় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইরত একদল তরুণীর সঙ্গে জুম মিটিংয়ে হাজির হওয়া হাদির দৃঢ় সুসংগঠিত বক্তব্য নতুন করে আশার আলো জ্বালিয়েছিল। অগোছালো চুল, ঘামে ভেজা মুখ, কিন্তু চিন্তায় পরিপাটি, এই বৈপরীত্যই ছিল হাদির পরিচয়। সে ছিল এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা ক্ষমতার অলিন্দে নয়, রাজপথে এবং সাংস্কৃতিক পরিসরে দাঁড়িয়ে রাষ্ট্রের আত্মাকে রক্ষা করতে চেয়েছে। ইনকিলাব মঞ্চকে ঘিরে হাদির স্বপ্ন ছিল কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা নয়, বরং একটি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা, যা ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন, আওয়ামী ফ্যাসিবাদ এবং স্থানীয় এলিট সেকুলারিজমের মুখোশধারী ইসলামোফোবিক বয়ানের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এই অবস্থানই তাকে বিপজ্জনক করে তুলেছিল ক্ষমতা কেন্দ্রের চোখে, কারণ হাদি ছিল নির্লোভ, বিক্রয়যোগ্য নয়, ভয়হীন এবং আত্মপরিচয় দৃঢ়। এই চারটি গুণ একত্রে যে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি। ঢাকায় নির্বাসন থেকে ফেরার দিন বিমানবন্দরে হাদির উপস্থিতি কেবল সৌজন্য ছিল না, তা ছিল এক প্রজন্মের পক্ষ থেকে আর এক প্রজন্মকে দায়িত্ব হস্তান্তরের প্রতীক। দীর্ঘ বিমান যাত্রার ক্লান্তির মধ্যেও ট্রাকে উঠে বক্তৃতা দিতে বাধ্য করা সেই তরুণদের নাছোড়বান্দা আবদার ছিল আসলে একটি রাজনৈতিক শপথ। এই দেশকে আর ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেয়া যাবে না। এরপর ইনকিলাব মঞ্চের জোবায়ের বোরহান জুমাদের সঙ্গে পরিচয়, ডাকসু থেকে সম্পাদকীয় বিভাগ পর্যন্ত তাদের সক্রিয়তা, সবকিছু মিলিয়ে একটি স্পষ্ট ধারাবাহিকতা তৈরি হয়। এই তরুণরা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখেননি, তারা একে দেখছে নৈতিক দায়িত্ব হিসেবে। ডক্টর মাহমুদুর রহমান মনে করেন, হাদির চরিত্রের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার নির্লোভতা। 1 বছরের বেশি সময় ধরে ঘনিষ্ঠভাবে দেখেও কখনো তার মুখে ব্যক্তিগত চাহিদার কথা শোনা যায়নি। সংসারের অভাব, অনটন, ব্যক্তিগত নিরাপত্তা, ক্যারিয়ার, এসব প্রশ্ন যেন তার অভিধানেই ছিল না। সদ্য পিতা হওয়া একজন মানুষের কাছে থেকে যে ধরনের স্থিরতা ও নিরাপত্তা চিন্তা প্রত্যাশিত, হাদির মধ্যে তার লেশমাত্র ছিল না, বরং ঘামে ভেজা শরীর আর অবিন্যস্ত চুলের বোঝা নিয়ে সে ছুটে বেরিয়েছে দেশ রক্ষার পাগলামি বুকে ধারণ করে। এই পাগলামি তাকে আলাদা করেছে, আবার এই পাগলামি তাকে টার্গেটে পরিণত করেছে। রাজনীতিতে হাদির প্রবেশ ছিল অনেকের চোখে পাগলামি। কপর্দক শূন্য এক তরুণের নির্বাচনের মাঠে নামা, তাও আবার একটি প্রধান দলের বিপুল বিত্তের অধিকারী প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে। এটি ছিল প্রতিষ্ঠিত রাজনৈতিক এস্টাবলিশমেন্টের জন্য এক অস্বস্তিকর চ্যালেঞ্জ। ফলাফল যাই হোক, এই ক্যাম্পেইন দেখিয়ে দিয়েছিল যে রাজনীতি কেবল অর্থ ও পেশি শক্তির খেলা নয়, এটি বার্তার, ইম্প্যাক্টের এবং নৈতিক অবস্থানেরও প্রশ্ন। মাত্র অল্প কয়েকদিনের নতুন ধারার প্রচারণায় রাজনৈতিক মহলে যে কম্পন সৃষ্টি হয়েছিল তা প্রমাণ করে হাদি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি। সে চেয়েছিল ইম্প্যাক্ট তৈরি করতে, এবং সেই ইম্প্যাক্টই আজ তাকে আইকনে পরিণত করেছে। যদিও এই মূল্য কেউ দিতে চায়নি, হাদির উপর হামলার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন তাকে টার্গেট করা হলো। সে তো সরকারের অংশ হয়নি, কোনো দখলদারিত্বের প্রতিযোগিতায় নামেনি, কিন্তু সে দাঁড়িয়েছিল অনমনীয় দৃঢ়তায় ভারতীয় আধিপত্যবাদ
ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। সে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের প্রশ্নে আপোষহীন ছিল। সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে রাজনীতিকে ইবাদতের পর্যায়ে নিয়ে গিয়েছিল। সে জুলাই বিপ্লবের সহযোদ্ধাদের প্রতি ছিল মমতাময় এবং বিশ্বস্ত। সর্বোপরি সে ক্রমেই সাংস্কৃতিক লড়াইয়ের আইকনে পরিণত হচ্ছিল। এই সবগুলো কারণ মিলিয়ে হাদিকে বিপজ্জনক করে তুলেছিল। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর যে প্রতিক্রিয়াগুলো সামনে এসেছে সেগুলো বাংলাদেশের তথাকথিত সুশীল ও সেকুলার শ্রেণীর ভণ্ডামিকে নগ্ন করে দিয়েছে। বিএনপির সমর্থক পরিচয়ধারী কিছু কট্টর বামপন্থী ইউটিউবার একদিকে হামলার নিন্দা করেছে, অন্যদিকে হাদিকে উগ্র মৌলবাদী, পপুলিস্ট বা দানব আখ্যা দিয়ে কুণ্ঠাবোধ করেনি। এই দ্বিচারিতা নতুন নয়। অতীতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময়ও এই শ্রেণী একই কৌশল অবলম্বন করেছে, নির্যাতনের নিন্দা, কিন্তু নির্যাতিতের চরিত্র হরণ। এতে করে তারা নিজেদের মহত্ব জাহির করে আর রাষ্ট্রীয় দমনপীড়নের নৈতিক বৈধতা তৈরি করে। এই ইসলামোফোবিক সেকুলার শ্রেণী একসময় শেখ হাসিনার ফ্যাসিবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন তারা দল বেঁধে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে। হাদি এদেরই কালচারাল ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছিল। এই সাংস্কৃতিক ফ্যাসিবাদীরা রাজনীতির ময়দানে নয়, বরং ভাষা এবং মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজকে বিভক্ত করে। তাদের চোখে হাদির মতো নির্লোভ, আত্মপরিচয় দৃঢ় একজন তরুণ তাই সবচেয়ে বড় শত্রু। আরও উদ্বেগজনক হল ভারতের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সমর্থিত মিডিয়ায় প্রকাশিত প্রতিক্রিয়া। সেখানে দাবি করা হয়েছে যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় গোয়েন্দা সংস্থার আততায়ী দল হাদির উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় তার জন্য তারা কার্যত অভিনন্দন জানিয়েছে। হাদিকে ভারতের স্বার্থের জন্য বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। এই মূল্যায়নের সঙ্গে বিএনপি সমর্থক কিছু থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্যের আশ্চর্য সাদৃশ্য নির্বাচন পরবর্তী বাংলাদেশের সম্ভাব্য চিত্রকে উদ্বেগজনকভাবে উন্মোচিত করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ঘটে যাওয়া দুটি ঘটনা কাকতালীয় নয়। একদিকে হাদির ওপর প্রাণঘাতী হামলা, অন্যদিকে একই দিনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার প্রকাশ। দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা বলে দেয় যে এই সাক্ষাৎকারটি তফসিল ঘোষণার দিন রিলিজ করার জন্য আগেই প্রস্তুত করা হয়েছিল। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতির ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, নিজেকে অপমানিত দাবি করা এবং সেনা প্রধানের সঙ্গে বিশেষ সুসম্পর্কের ইঙ্গিত, সব মিলিয়ে এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। রাষ্ট্রপতি চুপ্পুর অতীত ভূমিকা বিশ্লেষণ করলে তার অভিযোগের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে। ফ্যাসিস্ট আমলে রাষ্ট্রপতি হওয়া, শেখ হাসিনার পদধূলি নেওয়ার আক্ষেপ প্রকাশ, এস আলমের মতো বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা, ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে ভূমিকা, দুদকের কমিশনার থাকাকালে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ট্রয়কার অংশ হওয়া, এই সবকিছুই তাকে জুলাই বিপ্লবের চেতনার বিপরীতে দাঁড় করায়। এমন একজন ব্যক্তি কখনো বঙ্গভবনে অবস্থান করছেন, এটাই জুলাই বিপ্লবের অপমান এবং অসম্পূর্ণতার প্রমাণ। রাষ্ট্রপতির বক্তব্যে সেনাপ্রধানের সঙ্গে বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয়া একটি বিপজ্জনক রাজনৈতিক ইশারা। এটি সরকার প্রধান ও সেনাবাহিনীর মধ্যে অনভিপ্রেত দূরত্ব তৈরির অপচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া দেশে এই ধরনের বক্তব্য জনমনের সন্দেহ ও অস্থিরতা তৈরি করে। এটি সেই বৃহত্তর অস্থিতিশীলতার অংশ যা শেখ হাসিনা ও দিল্লির তার প্রভুরা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ঠেকাতে সৃষ্টি করতে চাইছে। মুক্তিযুদ্ধের বয়ানকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি, হাদির উপর হামলা এবং তফসিল ঘোষণার দিন রাষ্ট্রপতির বিতর্কিত সাক্ষাৎকার, এই তিনটি ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। এগুলো একটি সমন্বিত কৌশলের অংশ যার লক্ষ্য বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাখা এবং জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করে দেয়া। এই প্রেক্ষাপটে জাতির সামনে প্রশ্ন দাঁড়িয়েছে, আমরা কি আবারও একটি বিপ্লবের প্রস্তুতি নেব, নাকি ধীরে ধীরে সাংস্কৃতিক ও রাজনৈতিক ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করব? হাদিয়া সিঙ্গাপুরে হাসপাতালের বেডে
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার ব্যক্তিগত ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু তার হাতে তৈরি করা প্রতীক ইতিমধ্যে রাষ্ট্রের রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে। হাদিকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানানো যেমন জরুরি, তেমনি জরুরি তার আদর্শ, তার নির্লোভ মানসিকতা, তার অকুতভয় অবস্থানকে বাঁচিয়ে রাখা। কারণ হাদি কেবল একজন ব্যক্তি নয়, সে একটি প্রশ্ন, একটি চ্যালেঞ্জ এবং একটি সম্ভাবনা, যার উত্তর দিতে না পারলে বাংলাদেশের সামনে আরেকটি কঠিন অধ্যায় অপেক্ষা করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।